আপনি এনসিপি নেতাদেরকে ধুয়ে দেন, এনসিপি নেতাদের রাজনীতি থেকে আউট করে দেন, ক্রস ফায়ার দিয়ে দেন, বাংলাদেশে কোনো মুক্তি হবে না। কারণ এই বাংলাদেশের মুক্তি হওয়ার জন্য আমাদের একটা পিসফুল এবং নিরপেক্ষ একটা নির্বাচন প্রয়োজন। জুলাই অভ্যুত্থান 36 দিন বা 1 মাসে হয়েছে কিনা আমি একবার পরিষ্কারভাবে জুলাই অভ্যুত্থানে একজন অংশগ্রহণকারী ব্যক্তি হিসাবে মনে করি যে জুলাই অভ্যুত্থান 36 দিনে হয় নাই। ইভেন আমি এটাও মনে করি জুলাই অভ্যুত্থান 17 বছরেও হয় নাই। এই জুলাই অভ্যুত্থানের যে মানুষের নিপীড়ন, এটা যেমন এই 36 দিনে একটা শেপ ছিল, একটা পার্ট ছিল, এর আগে 17 বছরের নির্যাতনের একটা পার্ট ছিল, এর আগে গত 34 বছরে 90-এর অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা যেগুলো ব্যর্থ হয়েছে, সেই 90-এর অভ্যুত্থানের পরে 34 বছরের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জমেছিল। তারপরে 54 বছরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছিল, সেখানে 72-এ যখন ব্যর্থ হয়েছে, এরপরে 90-এর পরবর্তীতে যখন 96-এর ইলেকশনে বলেন, 6-এর ইলেকশনে বলেন, 14-এর ইলেকশনে বলেন, 24 প্রত্যেকটা জায়গায় যখন মানুষ নানাভাবে ধোঁকার সম্মুখীন হয়েছে এবং যখন তাদের মধ্যে ব্যর্থতা জমে হয়েছে, এই প্রত্যেকটা জিনিসের এফেক্ট আছে জুলাই অভ্যুত্থান। এটা কোনোভাবেই 36 দিনের আন্দোলন না, এবং এটা 17 বছরের আন্দোলন। এটা গত 54 বছরের মানুষের লালিত স্বপ্ন বারবার ব্যর্থতার মধ্য দিয়ে তার মধ্যে বিপ্লবী চেতনা তৈরি হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে অভ্যুত্থানের পরে ভাই বললেন, সাহিদ ভাই বললেন যে অভ্যুত্থানের পরে এনসিপির নেতৃবৃন্দ একেবারেই তারা ব্যবসা বাণিজ্য এবং এটা টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করেছে। বাংলাদেশ প্রতিদিন সহ প্রত্যেকটা দৈনিক লিড মিডিয়াতে আপনি এখন সার্চ করলে এখানে বসে পাবেন যে এই বিএনপির প্রার্থীরা কত হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি কাদের বর্তমানে আছে। সো এগুলো কিন্তু, এবং 90% ব্যবসা, অনেকগুলো জরিপে দেখবেন যে 90% ব্যবসায়িক যেই দখলদারিত্ব, গার্মেন্টসের মালিক তো পরিবর্তন হয় না, কিন্তু জুটের ব্যবসাটা কে করবে, বাস স্ট্যান্ডের চাঁদাটা কে নিবে, তারপর রুট পারমিটার এই দখলটা কে করবে, লঞ্চদের দখলটা কে করবে, এটা 90% হচ্ছে একটা দলের কাছে দখলে আছে। তারপরও তারা অভ্যুত্থানের পরবর্তীতে অর্থের সাথে কোনোভাবে সম্পৃক্ত হয় নাই, সব দোষ এনসিপির। তারপরে হচ্ছে কি, এনসিপি এখন দক্ষিণ পন্থার মধ্যে গিয়েছে, সবচেয়ে বড় অভিযোগ। এবং জামাতের সাথে যাওয়ার কারণে এনসিপি, জামাত সহ 11 দলের সাথে যাওয়ার কারণে এনসিপি এখন দক্ষিণপন্থী দল হয়ে গিয়েছে, এবং এটা একটা নির্বাচনী জোট, কোড অ্যান্ড কোড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু জামাতের সাথে 2 যুগের বেশি রাজনৈতিক এবং নির্বাচনী দুটি জোট থাকার পরেও হচ্ছে কারো কোনো ধরনের কোনো মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসে নাই। এবং তৎকালীন সময়ে বাংলাদেশের গণতন্ত্রের আপসীন নেত্রী বাংলাদেশের বেগম জিয়া, তিনি বারবার বলেছেন যে জামাতের এই নেতৃবৃন্দের উপরে যা হচ্ছে এটা আসলে বিচারিক খুন এবং হচ্ছে এটা অন্যায় হচ্ছে, হ্যাঁ, তারা এই ধরনের নানা বলছে, সেই কিছুই এখন আর এক্সিস্ট করে না। এখন এই গত 15 দিন হয়েছে একটি জোট, সেই 15 দিনের জোটের কারণেই আসলে সব কিছু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, গত 24, 25, 30 বছরের রাজনীতি আর বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ম্যাটার করে না। তৃতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের যেই আওয়ামী লীগের ভোট আসলে কারা টানার চেষ্টা করছে, পরিষ্কারভাবে আওয়ামী লীগের ভোট কারা টানার চেষ্টা করছে, আপনি দেখবেন যে প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা করতে ভয় পায়, যে প্রকাশ্যে আওয়ামী লীগের নির্বাচনে আসার বিরোধিতা করতে ভয় পায়, সেই মনে করতে হবে যে সেই আসলে আওয়ামী লীগের সদস্য। এই জন্য আমি কারো নাম বলার দরকার নাই, জনগণ এবং আপনি এটা বিচার করবেন যে গত আওয়ামী লীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগের বিচার জনগণই করুক, আমার করার প্রয়োজন নেই। এক্স্যাক্টলি, আওয়ামী লীগের বিচারের দাবিতে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কারা রাস্তায় ছিল এবং ইনিয়ে বিনিয়ে কারা আসলে আওয়ামী লীগের এই জায়গাগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং কারা বলেছে, হ্যাঁ ভাই তো পিরোজপুরের, আপনি পটুয়াখালীর জানেন যে পটুয়াখালী 3 আসনে একজন বিএনপির নেতা বলেছেন যে জামাত এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে, এনসিপি জামাতকে কোনোদিন ক্ষমা নাই, গণঅধিকার কোনোদিন ক্ষমা নাই, আমরা বিএনপি আপনাদের সাথে মিলে আগামী রাষ্ট্র পরিচালনা করতে চাই। হ্যাঁ, ভিডিও আছে, ভেসে বেড়াচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে সমালোচনা, আমি মনে করেন এক গাদা সমালোচনা করলাম, এরকম সমালোচনা আমি সারাদিন করতে পারবো। এনসিপির সমালোচনা আমরা বাকিরা বা আমিও নিজেও অনেকগুলো সমালোচনা করতে পারবো, এবং সেটা আমরা গণতান্ত্রিকভাবে করি এবং এটাকে আমি সাদরে গ্রহণ করি। এখন যে প্রশ্ন, আগামী বাংলাদেশের জন্য আমাদের আসলে কী দরকার, আগামীর বাংলাদেশের জন্য আমাদের কয়েকটা বেসিক বিষয় দরকার, যেই বিষয়গুলোর উপর ভিত্তি করে এরকম শত শত সমালোচনা এনসিপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে থাকার পরেও আবার আমরা একটা কি পয়েন্টে বসে আমাদের সেই জায়গাটা আগাতে হবে। সেটা কি? প্রথম কথা হচ্ছে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার একটা পিসফুল ট্রানজিশন হইতে হবে। এটা যদি না হয়, তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলাপ করি, আপনি এনসিপি নেতাদেরকে ধুয়ে দেন, এনসিপি নেতাদের রাজনীতি থেকে আউট করে দেন, ক্রস ফায়ার দিয়ে দেন, বাংলাদেশে কোনো মুক্তি হবে না। কারণ
এই বাংলাদেশের মুক্তি হওয়ার জন্য আমাদের একটা পিসফুল এবং নিরপেক্ষ একটা নির্বাচন প্রয়োজন। দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশের কিছু মৌলিক প্রশ্ন আছে। এই মৌলিক প্রশ্নের ব্যাপারে বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং অ্যাক্টিভিস্ট সবার একটা জায়গায় আসতে হবে। যেমন বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে একটা রাজনৈতিক ট্রানজিশন হয়েছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ভিতরের স্বৈরাচারী, আমি শেষ করছি, ভিতরে স্বৈরাচারী ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে এবং একটা রিজিম চেঞ্জ হয়েছে।